আমি একজন মাদ্রাসার ছাত্র। আমি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করি। আমাদের মাদ্রাসায় আর কিছুদিন পরে পরীক্ষা শুরু হবে, সেজন্য এখন রাত জেগে পড়াশোনা করা লাগছে। পরীক্ষার আর অল্প কিছুদিনই বাকি আছে। মাদ্রাসায় সবাই পড়াশোনার মধ্যে ব্যস্ত। কিছুদিন পরে যেহেতু পরীক্ষা, আস্তে আস্তে আমাদের পরীক্ষার দিন ঘনিয়ে আসলো এবং আমরা সবাই ঠিকঠাক মতো পরীক্ষা দিলাম। পরীক্ষার শেষে 5 দিনের একটা ছুটি পেলাম। এত লম্বা ছুটি সাধারণত মাদ্রাসার ছাত্রদেরকে দেওয়া হয় না। তবে আমরা পরীক্ষা শেষে, যেহেতু ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, 5 দিনের একটা ছুটি পেলাম। সেই ছুটিতে সবাই যার যার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। মাদ্রাসা থেকে আমাদের বাড়িটা গ্রামটা বেশ কিছুটা দূরে ছিল। আর ওই দিনকে ছুটি পেতে পেতে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছিল, আসরের আজান দিয়ে দিয়েছিল। আমাদের মাদ্রাসা থেকে বাড়ি পর্যন্ত যেতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগে। বাসে গেলে 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিটের মতো সময় লাগবে। আর রাস্তায় গিয়ে যদি অটোরিকশা পাই, তাহলে আমরা নিরিবিলি বাড়ির বাজারে গিয়ে নামতে পারবো। হুজুর সবাইকে ডেকে জানালেন, যাদের বাড়ি আশেপাশে আছে তারা চলে যাও, কারণ একটু পরেই মাগরিবের আজান দিবে, আর সন্ধ্যা হয়ে গেলে বের হবার দরকার নেই। আর যাদের দূরে তারা কালকে সকালে যেও। এদিকটার রাস্তাঘাটটা ভালো না, সন্ধ্যা হলেই মানুষ খুব একটা যাতায়াত করতে চায় না। আর সামনেই গোরস্থান আছে কয়েকটা, তোমাদের এই রাত্রেবেলা এদিক দিয়ে যাওয়ার দরকার নেই। সবাই হুজুরের হ্যাঁতে হ্যাঁ মিলালো। আমি এবং আমার এক বন্ধু ছিল, আমি বললাম, চল আমরা হুজুরকে বলি আমরা বাড়িতে চলে যাব। কারণ আমাদের এত তো ছুটি দেয় না, একদিন এক রাত মিস হলেও আমাদের সমস্যা, আমরা রাতেই চলে যাই, মজা হবে, এখানে থাকতে ভালো লাগছে না। তারপর আমি এবং আমার সেই বন্ধু হুজুরকে জানালাম যে, হুজুর আমি চলে যেতে চাচ্ছি। হুজুর বলল, কিছু আমাদের বাড়িতেও অনেক দূরে, এখন যেও না, কালকে সকালে যেও। আমি হুজুরকে বললাম, কিছু হুজুর আমরা চলে যেতে পারবো, আপনি কোনো চিন্তা করবেন না, এখান থেকে সামনে গিয়ে অটো একটা পেয়ে যাব, আর না পেলে হেঁটে যেতে সম্ভবত বেশিক্ষণ লাগবে না, আর রাস্তায় গাড়ি ঘোড়া পেয়ে যাবো, এখন তো বেশি সময় হয়নি, মাগরিবের আজানও দেয়নি। হুজুর তখন জানালেন, যেতে পারবে তো? আমরা বললাম কিছু, হ্যাঁ হুজুর যেতে পারবো, আপনি টেনশন করবেন না। তখন হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দ্রুত বেরিয়ে হয়ে যাও। আমরা মাদ্রাসা থেকে জামা কাপড় গুছিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়লাম। কারণ যেতে হবে অনেকটা পথ, আর পথের মাঝখানে বেশ কিছু ভয়ানক জায়গা আছে। বিশেষ করে আমাদের গ্রামের বাজারে নেমে বাড়ির দিকে যেতেই একটা জায়গা আছে, যে স্থানটা একটু ভয়ানক। এখানে একটা সময় শ্মশান ঘাট ছিল, আর পাশেই একটা দোসান পুকুর আছে। এই পুকুরে মানুষ গোসল করতে নামলে নাকি হারিয়ে যায়, সেই জন্য এদিক দিয়ে রাত্রেবেলা মানুষ আগে ভয়ে যাতায়াত করতো না। এখন তো সময় ডিজিটাল হয়েছে, যার কারণে খুব একটা সমস্যা হয় না। আমি এবং আমার সেই বন্ধু মাদ্রাসা থেকে বের হলাম। আমাদের গ্রামের বাড়ি প্রায় কাছাকাছি, আমার আগের গ্রামে আর ওর পরের গ্রামে। ওর বাড়িতে আর আমার বাড়িতে যাওয়ার সময় ওই সেম একই রাস্তা পড়ে, আর আমার বাড়ি থেকে ওর বাড়ি যেতে 20 মিনিট সময় লাগে। কিছু দূর হাঁটার পরে আমরা রাস্তায় একটা অটোরিকশা পেয়ে গেলাম। ততক্ষণে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এখান থেকে যদি আমাদের যেতে হয়, তারপরেও ঘন্টাখানিক সময় লাগবে, কারণ অনেকটা রাস্তা আমরা হেঁটে চলে এসেছি। আর যদি বাস পেতাম তাহলে তো আরো ভালো হতো। আমরা অটোরিকশায় চেপে বসলাম। যেতে যেতে প্রায় সন্ধ্যা 7টার কাছাকাছি বেঁচে গেল। আমরা আমাদের বাজারের আগে নামলাম, কারণ বাজারের আগের যে রাস্তা, সেই রাস্তা দিয়েই আমাদেরকে বাড়িতে যেতে হয়। আর এখন বাজারে নামলেও আমাদের এদিকের ভ্যান বা রিক্সা কিছুই পাওয়া যাবে না, কারণ এদিকে আসলে অনেক টাকা যায়। সাধারণত এদিকে গেলে আর রিটার্ন আসতে পারে না, খালি আসতে হয়। তেমন প্যাসেঞ্জার সন্ধ্যার পরে হয় না। আমরা দুজন ভাবলাম, এখান থেকে তো খুব বেশি দূরে না আমাদের বাড়িটা, সামান্য 2 কিলোমিটার পথ, আর ওর বাড়ি 3 কিলোমিটার পথ, সেহেতু যেতে পারবো। আমরা দুজন হাঁটতে শুরু করলাম। যখন আমরা একটু ভেতরের দিকে প্রবেশ করলাম, একটা কাঁচা রাস্তা পড়ে। এই কাঁচা রাস্তা দিয়ে আমাদের গ্রামের ভেতরটা এগিয়ে যেতে হয়। এই কাঁচা রাস্তার মধ্যেই সেই জায়গাটা, যেখানে পুরাতন সময়ে শ্মশান ঘাট ছিল। এখন রাস্তাটা অবশ্য ইটের সোলিং দিয়ে পাকা করা হয়েছে, আগে কাঁচা ছিল। আর পাশে সেই দোসান পুকুর। আমরা ওইখানে আসার আগ পর্যন্ত চুপচাপ ছিলাম, গল্প করছিলাম। এরপরে আমি আমার সেই বন্ধুটিকে বললাম, দোস্ত তুই কোরআন তিলাওয়াত শুরু কর। কোরআন তিলাওয়াত যদি শুরু করিস, তাহলে আশেপাশে কোনো খারাপ জিনিস থাকলে আমাদের কাছে আসতে পারবে না। এটার পরেই রয়েছে একটা গোরস্থান। সেই গোরস্থানটা, অবশ্য গোরস্থান আমরা ভয় পাই না, কারণ গোরস্থান আমাদের মাদ্রাসার সাথেও আছে, আর গোরস্থান একটা পবিত্র জায়গা। সেহেতু আমরা দুজনেই ভাগ ভাগ করে কোরআন তিলাওয়াত করতে শুরু করলাম। ও একটা আয়াত পড়তো, তো আমি আরেকটা সূরা পড়তাম। এরকম করেই দুজনে আগাচ্ছিলাম। আমরা যখন ওইখানটায় পৌঁছালাম, তখন এশার আজান অলরেডি দিয়ে দিয়েছে।
মানুষজন হয়তো নামাজ পড়তে চলে গিয়েছে। আমি কি বলতে লাগলাম, বন্ধু নামাজ তো মিস হয়ে গেল 2 বেলায়, আজকে না আসলেই ভালো হতো, মাদ্রাসায় বসে বসে গল্প করতে পারতাম, পড়াও ছিল না। তখন ও বললো, হ্যাঁ তাও ঠিক। ওই জায়গায় যখন আমরা গেলাম তখন আশপাশের পরিবেশটা কেমন যেন থমথমে এবং ঠান্ডা লাগছিল। মনে হচ্ছিল আমাদের আশেপাশে আমরা ব্যতীত আরও কেউ আছে। আমি ওকে বললাম, কিরে তোর কেমন মনে হচ্ছে যে আমাদের আশেপাশে আমরা ব্যতীত আর কেউ আছে? আমার বন্ধু বলতে লাগলো যে আশেপাশে কেমন যেন একটা থমথমে এবং ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। সাধারণত এই সময়ে গরম লাগার কথা, তবে এই জায়গাটা এত পরিমাণ ঠান্ডা। আমরা যখন হালকা একটু সামনে এগিয়ে গেলাম, এগিয়ে যাবার পরে আমরা দেখলাম যে একটা আম গাছ রাস্তার উপর দিয়ে যায়। সেই আম গাছটা অনেক জোরে জোরে দুলতে লাগলো। আমরা তো দুজন ভীষণ ভয় পেয়ে গেলাম, কারণ আম গাছ এরকমভাবে দুলছে কেন। আর সেখানে একটু বাতাসও ছিল, যেহেতু মাঠের পাশে ফাঁকা রাস্তার পাড়ে এই জায়গাটা। অন্যান্য গাছগুলো দুলছিল, কিন্তু এই আম গাছটা একটু বেশি জোরেই দুলছিল। আম গাছটা অনেক বড়, প্রায় 200 বছর তো বয়স হবেই আম গাছের, এত মোটা, এবং ডালগুলো ছড়িয়ে পড়েছে। তারপর আমি এবং আমার বন্ধু সেখান থেকে খুব দ্রুত বেরিয়ে আসলাম। তারপর আমি বাড়িতে চলে গেলাম, কিন্তু ওর যেহেতু রাত হয়ে গিয়েছিল, ও বলল কি যে আজকে আমি যাব না, তোদের এখানেই থাকি, কালকে সকালে আমি চলে যাব। তারপর ও আমার বাড়িতে থাকতে লাগলো ওই দিন রাত্রেবেলা। যেহেতু আমরা একসাথে এসেছি, আমাদের রাত্রেবেলা গল্প করতে করতে রাতটা কেটে গেল। কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন দেখতে পেলাম আমার এই বন্ধুটির গায়ে প্রচণ্ড পরিমাণ জ্বর, এবং সে জ্বরে কাতরাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি রে তোর কি হয়েছে, জ্বর কেন? তখন ও বলল কি যে আমার কেমন যেন ভয় লাগছে, ভালো লাগছে না, শরীর খারাপ লাগছে প্রচণ্ড পরিমাণে। আমি খানিকটা বিস্মিত হলাম, কারণ হচ্ছে একই জায়গা দিয়ে এসেছি, দুজনে একসাথেই এসেছি, আমার তো কিছু হলো না, তাহলে ওর ভয় লাগছে কিসের জন্য? এরপর আবার আমি ওকে বললাম যে তুই কি কোনো সমস্যা, কিছু হয়েছে? তখন আমার মা ঘরের ভিতর প্রবেশ করলো, বলল, এতক্ষণ ঘুমিয়ে আছিস কিসের জন্য, ওঠ, খাওয়া দাওয়া করবি না? তখন প্রায় সকাল 10টা বাজে। সকাল 10টা বাজে ঘুম থেকে ওঠা আমাদের জন্য স্বপ্নের ব্যাপার, কিন্তু ছুটি ছাড়া থাকলে বাড়িতে এসে ঘুমাই। আমার মা ডেকে বললেন। আমি বললাম, মা ও দেখো তো জ্বরে ভাজা পড়া হচ্ছে, একটু দেখো তো। আমার মা ওর কপালে হাত দিতেই দেখলো গায়ে প্রচন্ড পরিমাণ জ্বর, এবং আবল তাবল বলছে, কিছু একটা বলছে যেটা বোঝা যাচ্ছে না। আমার মা তখনই তাকে মাথায় পানি দিয়ে দিলেন এবং জলপট্টি দিয়ে জ্বর স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসলেন খানিকটা, এবং একটা প্যারাসিটামল খাইয়ে দিলেন। মোটামুটি দুপুরের পর নাগাদ খানিকটা সুস্থ হলো, তবে তখনও বিড়বিড় করে কি একটা যেন বলছিল, কি একটা ভাষা বলতে পারবো না, তবে মনে হচ্ছিল বিড়বিড় করছে, তবে সেই ভাষাটা বোঝা যাচ্ছে না, হয়তো আবল তাবল বকছে। তারপর তার হুঁশ যখন একটু ফিরল, ও বলল কি যে আমি তাহলে বাড়ির দিকে যাই। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, তোকে আমি দিয়ে আসবো? ও বললো, না আমি পারবো। তারপর ও চলে গেল। এরকম করে মাঝখানে 2 দিন সময় কেটে গেল। আমাদের ছুটি যেহেতু 5 দিনের ছিল, সেহেতু 3 দিন এরকমভাবেই তো কেটে গেল, আর 2 দিন ছুটি বাকি ছিল। আমি ওই দিন বিকেলবেলা মাকে বললাম, বিকেল তো না, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে মাকে বললাম আমি একটু ওদের বাড়ি থেকে ঘুরে আসি, দেখি ওর কি অবস্থা, জ্বরটার কমেছে কিনা। আর ওই সময়টাতে আমাদের কাছে তো মোবাইল ফোনও ছিল না, যার কারণে এরকমভাবে যোগাযোগ করা সম্ভব নয়। আমি ওর বাড়িতে দ্রুত চলে গেলাম, গিয়ে দেখলাম ও বারান্দায় বসে আছে। বারান্দায় বসে থাকাকালীন সময়ে আমি ওকে ডাক দিলাম জোরে, কিন্তু ও কোনোভাবেই আমার ডাক শুনছিল না। আমি একদম কাছে গিয়ে তার নাম ধরে ডাক দিলাম। ওর নাম ছিল হচ্ছে আলিম। আমি আলিম বলে জোরে ডাক দিলাম, কিন্তু ও কোনোভাবেই ডাক শুনছিল না, ও কোনো একটা ধ্যানে মগ্ন অবস্থায় ছিল। আমি যখন ওর গায়ে হাত দিলাম তখন ও পেছন দিকে ফিরে আমার দিকে এমন অগ্নি দৃষ্টিতে তাকালো, মনে হচ্ছিল যেন আমাকে খেয়ে ফেলবে। তারপর আমাকে বলতে লাগলো, তুই দেখছিস না আমি কথা বলছি, তারপর কিসের জন্য আমাকে বিরক্ত করছিস? কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওইখানে কেউই ছিল না, কেমন যেন আচরণ ওর বদলে গিয়েছে, আমার তেমনটাই মনে হতে লাগলো। কিছুক্ষণ বাদে ওর মা আসলো, তারপর হঠাৎ করেই ওর রূপ একদম চেঞ্জ। আমাকে বললো, কি রে কখন আসলি? আমি বললাম, আমি মাত্র এসেছি, কিন্তু তুই কার সাথে কথা বলছিস? তখন ও আমাকে জানালো, কই কারোর সাথে না তো, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই দেখছিস না আমি এখানে একা বসে আছি। তারপর আমি বললাম কি যে, কি রে তোর জ্বর ঠিক হয়েছে, সুস্থ আছিস এখন? ও বললো কি যে হ্যাঁ জ্বরটা ঠিক হয়ে গিয়েছে, সমস্যা নেই। আমি বললাম, তা মাদ্রাসায় যাবি কবে? ও বললো, যাবো দেখি, তুই এক কাজ কর, তুই আজকে আমাদের বাড়িতে থাক, যেহেতু কালকে আমাদের মাদ্রাসায় ফিরে যেতে হবে। কালকে দুপুর তোদের বাড়িতে যাব, তারপর তোদের বাড়িতে একদিন এক রাত থেকে আমরা পরের দিন মাদ্রাসায় চলে যাব, কি বলিস? আমি বললাম, কালকে বিকালবেলায় যেতে হবে, না হলে হুজুর বকবে, এমনিতেই 5 দিনের ছুটি, তারপর যদি একটু দেরি করি তাহলে সমস্যা না, ওইদিনকে বিকালে যেতে হবে আমাদেরকে। তারপর ও বলল কি, আচ্ছা ঠিক আছে তাহলে আজকে থাক, চল আমরা নদীতে গোসল করতে যাই। আমি বললাম, গোসল করে এসেছি,
তুই একা একাই যাবি? তখন ও বললো কি যে তুই না গেলে আমি যাবো না। এরপর আমরা দুজন নদীতে গোসল করতে গেলাম। নদীতে গোসল করতে গিয়েও এক অদ্ভুত কাণ্ড। সাধারণত পানির মধ্যে নামলে হয় কি, আমরা ২ হাত উপরে তুলে ভাসতে পারি না। সাঁতার জানলেও ২ হাত উপরে তুলে কিন্তু ভাসতে পারি না। কিন্তু আমি দেখতে পেলাম যে প্রায় কোমর পানি পর্যন্ত, নদীর একদম মাঝখানে কোমর পানি পর্যন্ত সে দাঁড়িয়ে আছে নদীর উপর। আমি দেখে অবাক হয়ে গেলাম। আমি তারপর ওর সাথে ওইখানে ছিলাম। আমি ভেবেছিলাম হয়তো নদীতে কোনো চর-টর পড়েছে, যার কারণে এরকমভাবে কোমর পানি করে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি প্রায় অনেকটা গভীর পর্যন্ত গেলাম, কোথাও কোনো ঠাঁই পেলাম না। ওর সাথে এর আগেও আমি ওদের এই নদীতে গোসল করেছি, কিন্তু এরকমটা আমি কখনো দেখিনি। ও নদীর মাঝখানেই কেমন যেন ভয়ঙ্কর হয়ে গেল। আমাকে একটা জোরে চুবানি দিল এবং আমি তখন প্রাণপণে বাঁচার চেষ্টা করছিলাম। তারপর আমি এক ডুব দিয়ে একবারে কিনারায় চলে আসলাম। তারপর ও আমার পিছন পিছন আসলো। কিন্তু কথা হচ্ছে যে আমি যখন কিনারায় এসেছি, আমি দেখলাম কি যে ও একদম নদীর মাঝখানে তখনও দাঁড়িয়ে আছে। একদম ন্যানো সেকেন্ডের মধ্যে ও আমার একদম সামনে চলে আসলো। আমি এটা কিভাবে হলো আমি বুঝতে পারলাম না। এত ন্যানো সেকেন্ডের মধ্যে আমার কাছে কিভাবে আসে। তারপর আমি নদী থেকে উঠে গেলাম, যেহেতু আমি ভয় পেয়েছিলাম একটু। তারপর আমি বাড়িতে গিয়ে ওকে বকতে লাগলাম যে তুই এমনটা কেন করছিস নদীর মধ্যে, যদি আমি মরে যেতাম আর তুই এরকম নদীর মাঝখানে দাঁড়াইছিলি কীভাবে। তো ও কোনো কথা বললো না, ও ঘরে চলে গেল। তো ওই দিন রাত্রেবেলা আমি খাওয়া দাওয়া করে দুজন একসাথে ঘুমিয়ে পড়লাম। তো আসল আরেকটা ঘটনা ঘটলো হচ্ছে মধ্যরাতে আমি দেখতে পেলাম যে ও বিছানা থেকে উঠে বসে আছে, উঠে বসে আছে এবং বারান্দায় বসে কোনো কিছু একটার সাথে কথা বলছে এবং আমি দুইজনেরই কণ্ঠ স্পষ্ট শুনতে পাচ্ছি, একটা মেয়ে মানুষের কণ্ঠ এবং ওর কণ্ঠ। তখন আমি ভাবতে লাগলাম যে শালা প্রেম করতেছে নাকি দেখি। তো আমি পিছনে গিয়ে আমি কাউকে দেখতে পেলাম না, দেখলাম ও একা একা বসে আছে এবং সেই মেয়ে মানুষের কণ্ঠটা হঠাৎ করে উধাও হয়ে গেল। আমার আসলে কিছু মাথায় ঢুকতেছিল না যে কী হচ্ছে। তো আমি ওকে ডাক দিলাম, ও ডাক শুনে আবার অগ্নির দৃষ্টিতে আমার দিকে তাকালো এবং আমাকে বলছে তুই দেখতেছিস না আমি কথা বলতেছি, তারপর তুই এখানে এসে ডাকাডাকি করতেছিস আমাকে। তা আমি আর ওকে বিরক্ত করলাম না, যেহেতু আমার চোখে ঘুম ছিল, আমি গিয়ে ঘুমিয়ে পড়লাম। ও যা করে করুক। তো পরের দিন সকাল হলো, সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে মোটামুটি 12টা নাগাদ আমাদের বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে যেহেতু পরের দিন বিকেলবেলা আমাদেরকে মাদ্রাসায় চলে যেতে হবে, তো আরেকদিন ওরকমভাবে কেটে গেল। রাত্রেবেলা ওই দিন সেম ঘটনা ঘটলো। ও কার সাথে বসে যেন বারান্দায় বসে কথা বলছিল মধ্যরাতে, মানে প্রায় 1টা-2টার দিকে আমার ঘুম ভেঙে যায়, আমি দেখতে পাই। তো আমার আসলে মাথায় কিছু ঢুকছিল না। তো ওই দিন বিকেল আমরা রওনা দিই এবং সন্ধ্যা আমরা মাদ্রাসা পৌঁছে যাই। তো মাদ্রাসা পৌঁছানোর পরে সবাই কেমন যেন ওর চালচলনে একটু অদ্ভুত বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছিল। হুজুর নিজেও কেমন যেন ওর দিকে দৃষ্টিপাত করছিল, বারবার তাকাচ্ছিল। তো হুজুর বিষয়টা হয়তো বুঝতে পেরেছে কিনা জানি না। হুজুর ওকে এবং আমাকে দুজনকে ডাকলো তার রুমে এবং ডেকে বলল কি যে তোমাদের কাছ থেকে কেমন যেন একটা অদ্ভুত ঘ্রাণ আসছে এবং অদ্ভুত জিনিস আসছে, যেগুলো একটু সন্দেহজনক লাগছে আমার কাছে। তোমরা কোথায় গিয়েছিলে এবং কিভাবে আসলে? তো আমি হুজুরকে সমস্ত ঘটনা বর্ণনা করলাম। কিন্তু ওই দিন রাত্রের যে যাত্রা পথে যে আম গাছের তল দিয়ে যাওয়া বা ওরকম হওয়া, ওইটা আমরা বর্ণনা করিনি, কারণ যেটা বর্ণনা করার মতো কিছু না। আমরা যেভাবে বাড়িতে গিয়েছি, যেভাবে কাটিয়েছি, আমরা ভেবেছি হুজুর হয়তো সাধারণ এইসব কথা জিজ্ঞেস করেছে। তো হুজুর পরে আর কিছু জিজ্ঞেস করে না। হুজুর ওরকমভাবে চলতে থাকে। তো যেহেতু আমি আমার ওই বন্ধুর সাথে পাশাপাশি ঘুমাতাম, আমি প্রায় দিনই রাত্রে আমার ঘুম ভেঙে গিয়ে আমি দেখতাম যে এরকমভাবে ও বিছানায় নেই। আসলে বিছানা থেকে কোথায় গিয়েছে জানি না। তো এরকম 2-3 দিন আমি দেখতে লাগলাম যে ও বিছানায় নেই। ও বিছানায় কেন থাকবে না, কোথায় যাবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এরপর হচ্ছে গিয়ে আমি ভাবলাম যে একদিন আমি পিছু নিব, আমি ঘুমাবো না। তো আমি যেটা করলাম, আমি ঘুমালাম না, আমি তাকিয়ে রইলাম, ঘুমের ভান ধরে পড়ে রইলাম যে আসলে ও কোথায় যায় সেটা আমি দেখব। তো সাধারণত 10টার পরপরই আমাদের ঘুমানোর নির্দেশ আছে। খাওয়া দাওয়া করে মাগরিবের নামাজের পরে, নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে আমরা মাদ্রাসায় সকল ছাত্ররা ঘুমিয়ে পড়ি এবং ফজরের আজানে আমাদের উঠতে হয়। তো সেহেতু আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হয়। তো আমি ওই দিনকার ঘুমালাম না, প্রায় রাত্রে তখন 12:30 পর্যন্ত আমি জেগে আছি, অনেক কষ্টে জেগে আছি যে দেখবো যে আজকে ও কী করে। তো আমি উঠলাম, তখন দেখি ও বিছানা থেকে উঠলো। বিছানা থেকে উঠে একটা সর্বপ্রথম হচ্ছে গিয়ে একটা সাদা আলো মতো কোনো কিছু, জোনাকির আলো থেকেও একটু বেশি আলো জিনিসটার মধ্যে, একদম বড়, অনেক বড় তারার মতো এরকম ঘরের ভেতরে সাই করে প্রবেশ করে ওর যে বিছানা আছে সেই বিছানার কাছে এসে মানে একদম গায়েব হয়ে গেল সে আলোটা।
তো আমি দেখলাম সে ও ও হচ্ছে কি তখন উঠে বসলো, আলোটা আসার সাথে সাথে উঠে বসলো এবং ও উঠে বসার পরে ও হচ্ছে ওকে হাত ধরে নিয়ে যাচ্ছিল। আমি দেখতে পাচ্ছিলাম যে ওর হাতটা এরকমভাবে টেনে নিয়ে গেলে যেরকম থাকে সেরকম ওর হাতটা এরকম। তো ও দরজা দিয়ে বের হয়ে গেল, বের হয়ে সোজা আমাদের মাদ্রাসার সামনে একটা জঙ্গল টাইপের জায়গা আছে, সেই জঙ্গল টাইপের জায়গার মধ্যে ঢুকে গেল। তো আমি ভাবছিলাম যে আমি ওর সাথে যাবো কি না, আমি কী হবে আমি বুঝতে পারছি না। তো যেহেতু ও কোথায় যাচ্ছে সেটাও আমার দেখতে হবে, তো আমি ওর সাথে সাথে গেলাম, পিছন পিছন গেলাম। তো যাওয়ার পরে কিছুটা পথ যাওয়ার পরে শুনশান একদম জঙ্গলের মধ্যে, মানে জঙ্গল বলতে ভিটা টাইপের একটা জায়গা যেখানে অনেক গাছ আছে, বড় বড় গাছ এবং অনেকটা ফাঁকা জায়গা, মানে চারপাশে তাকালে মনে হয় কি যে জঙ্গল আর কি। তো সে ওইখানটায় চলে গেল এবং এখানটায় গিয়ে আমি আমার চোখের সামনে যে জিনিসটা দেখতে পেলাম আসলে সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম এবং দেখতে পেলাম যে আলোক রশ্মিটা ওকে টেনে নিয়ে আসছিল। সেই আলোক রশ্মিটা আস্তে আস্তে অনেক সিনেমায় আছে না যে বিশেষ করে মার্ভেল অ্যাভেঞ্জার্সের সিনেমায় যে একটা আলোক রশ্মি বা কোনো কিছু একটা মানুষে পরিণত হয়ে যায়, তো ওই জিনিসটাও আলোক রশ্মিটা একটা সাদা কাপড় পরা একটা মেয়েতে পরিণত হয়ে গেল এবং আশপাশটা তখন একটা অদ্ভুত সুন্দর সুঘ্রাণে ভরে উঠল এবং সেদিনকার মতো ঠান্ডা লাগছিল, একটু একটু গরম ছিল তখন। তো এই জায়গাটা হঠাৎ করেই একদম এসির মতো ঠান্ডা হয়ে গেল। তো আমি আমার চোখ ছানাবড়া হয়ে গেল ওইটা দেখি যে একটা আলোক রশ্মি কীভাবে একটা মেয়েতে পরিণত হয়ে গেল এবং মেয়েটা এখানে আসার সাথে সাথেই তার পরনে সুন্দর সাদা রঙের একটা জামা পরা, যে জামার ডিজাইনটা সম্পূর্ণ রকমের ভিন্ন, এরকম জামা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি এবং তার গায়ে থেকে আলো ছিটিয়ে পড়ছে এরকম একটা অবস্থা। খুবই চমৎকার লাগছে দূর থেকে দেখতে, মানে এত সুন্দর মেয়ে আমি আমার লাইফে কোনোদিন দেখিনি। তো আমি দূর থেকে দেখে আমার কপালে হাত চলে আসলো যে আল্লাহ, এ কোথায় এবং এ কার সাথে পড়ে আছে। তো আমি দূর থেকে দেখতে লাগলাম, তো আমি দেখলাম যে ও আসলে কি করে আর এই মেয়েটাকে আমার আসলে বের করতেই হবে। তো আমি যেটা দেখতে পেলাম যে হঠাৎ করেই সেই আলোটা গায়েব হয়ে গেল এবং আমার বন্ধু যে ছিল সে ওইখান থেকে গায়েব হয়ে গেল। আর বলা বাহুল্য যে রাতটা ছিল জ্যোৎস্না রাত, সেহেতু সব কিছু দেখা যাচ্ছিল, স্পষ্ট দেখা যাচ্ছিল, একদম ফুল জ্যোৎস্না ছিল। তো আমি এটা দেখে খুবই অবাক হলাম এবং অনেকটা ভয় পেয়ে গেলাম যে সেকেন্ডের মধ্যে আলোটা গায়েব হয়ে গেল, মেয়েটাও গায়েব হয়ে গেল, আমার সেই বন্ধুটাও গায়েব হয়ে গেল। আমার আর বোঝার বাকি রইল না যে ওকে নিশ্চয়ই কোনো জিনপরিতে ধরেছে এবং এটা নিশ্চয়ই কোনো জিনপরি হবে, কারণ হচ্ছে এরকম ঘটনা আমি এর আগে অনেক শুনেছি এবং আমি যেহেতু মাদ্রাসার ছাত্র জিনপরিদের সম্পর্কে মোটামুটি অবগত আছি, আমি জানি। তো আমি ওইখান থেকে জোরে ছুটতে ছুটতে চলে আসলাম, আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গিয়েছিলাম। জোরে ছুটতে ছুটতে আমি মাদ্রাসার দিকে চলে আসলাম এবং মাদ্রাসার গেটে এসে আমি জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। আমার আর কিছু সেন্স রইল না। আমার হুজুররা যখন ভেতর থেকে আসলো, এসে তারা চোখে মুখে পানি ছেটালো, পানি ছেটানোর পরে সমস্ত ঘটনা আমি তাদেরকে বললাম এবং তারা যখন আমার সেই বন্ধুকে খুঁজতে গেল বিছানায়, তো দেখলো কি যে আমার সেই বন্ধু সেই বিছানায় ঘুমিয়ে আছে এবং ও কিভাবে আসলো এই মুহূর্তের মধ্যে আমি সেটাই বুঝতে পারলাম না, কারণ ও আমার সামনেই ওইখানে ওই জিনিসটার সাথে গেল এবং আমার সামনেই উধাও হয়ে গেল। কিন্তু হুজুর যখন ওকে দেখতে গেল তখন দেখলো কি যে না, ও ঘরের মধ্যে ওর বিছানায় ঘুমাচ্ছে। আমি তো বিষয়টা দেখে প্রচণ্ড অবাক হয়ে গেলাম এবং আমার মাথায় কিছু ঢুকতেছিল না যে ও কিভাবে ঢুকবে, যেহেতু আমি একদম দরজার সামনে এসে অজ্ঞান হয়ে গেছি। ওর তো এই দরজা দিয়ে ঢোকার কোনো যুক্তিই আসে না। তো ও হচ্ছে কি আমার দিকে তাকিয়ে একদম মানে কুৎসিত শয়তানের মতো হাসি দিল এবং হুজুর আমাকে বলতে লাগলো, তুমি কি থেকে কি দেখে আসছো, তো ঘরে ঘুমাচ্ছে, তুমি কি ফাজলামি করো নাকি? তো হুজুর আমাকে বকাঝকা করলো। তো পরের দিন সকালের জন্য আমি অপেক্ষা করলাম যে আমি ওকে জিজ্ঞেস করবো যে কী হয়েছে। তো যেহেতু আমার দিকে এরকমভাবে কোনো দৃষ্টিতে তাকালো, আমার বন্ধু মানুষ, তো আমি পরের দিন সকালে ওকে জিজ্ঞেস করলাম যে তুই গতকাল রাত্রে কোথায় গিয়েছিলি এবং এরকম একটা জিনিস দেখেছি, এটা কি সত্য কিনা? তখন ও আমাকে জানালো, তুই এগুলো থেকে দূরে থাক, না হলে কিন্তু মারা পড়বি, একদম মারা যাবে আমি বলে দিলাম। তো তখন ওর এই কথা শুনে আমি হুজুরের কাছে আবার গেলাম এবং বললাম কিছু হুজুর, ও আমাকে এরকম কথা বলেছে এবং আপনারা বিশ্বাস করেন যে ওর সাথে নিশ্চয়ই কিছু আছে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আজকে রাত্রেবেলা আপনি আমার সাথে এরকমভাবে যাইয়েন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ও কোথায় যায়, কীভাবে কী করে। তো সেম ওই দিনকে হুজুরটা আমার কথা কোনোভাবেই বিশ্বাস করবে না, কোনোভাবেই সে এগুলো দেখবে না। তো হুজুরকে আমি বললাম কিছু হুজুর, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আজকে রাত্রেবেলা আপনি আমার সাথে দয়া করে চলেন, একটা রাত আমি আপনাকে ডাক দিয়ে নিয়ে যাবো।
তারপরে ওই দিন 2 দিন আর এরকম কোনো ঘটনা ঘটলো না। আমি রাত্রে জেগে থাকলাম ওর জন্য, কিন্তু ওই দিনও ঘর থেকে বের হলো না। তৃতীয় দিনের মাথায় আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার ঘুমটা তখন ভেঙে গেল, একদম এক্স্যাক্ট টাইমে কীভাবে ভাঙলো আমি জানি না। আমি দেখলাম সেই জিনিসটা আবার সেদিনকের মতো এরকমভাবে প্রবেশ করলো মাদ্রাসার মধ্যে। তারপর আমি উঠে ওর পিছু যেতে লাগলাম। আমি সাথে সাথেই হুজুরকে ডাক দিলাম। হুজুর যেহেতু ঘুমাচ্ছিল, হুজুরকে ডাকতে একটু দেরি হলো। ততক্ষণে ও জঙ্গলের ভিতর ঢুকে গেছে। তো আমি এবং হুজুর দুজনে জোরে দৌড় দিলাম। দৌড় দিয়ে সেই গাছের আড়ালে গিয়ে লুকাইলাম। যেহেতু জঙ্গলের মধ্যে আস্তে আস্তে পা ফেলতে হচ্ছিল, আর জ্যোৎস্না রাতও ছিল, সেহেতু সমস্যা হচ্ছিল না। তো আমি হুজুরকে দেখালাম যে দেখেন হুজুর, ওই যে দেখেন। তো ওই জিনিসটা যে একটা আলো থেকে মানুষের বেশ ধরছে, সেটা অলরেডি হয়ে গেছে আর কি, কারণ হচ্ছে আমরা দেরি করে ফেলছি। তো হুজুর দূর থেকে দেখেই বিষয়টা বুঝতে পারলো। এর আগেও বলেছি যে হুজুর কিছুটা হলেও আন্দাজ করতে পারে, সেদিনকে আমাদেরকে শুধু শুধু ডাকেনি। তো হুজুর নিজেও সন্দেহ তালিকা রেখেছিল, কিন্তু ওদিনকে অনেক ছাত্র ছিল, যার কারণে হচ্ছে কি আমার সামনে ওই বিষয়টা বলেনি। তো পরবর্তীতে হুজুরকে যখন আমি দেখাই, সে একদম 100% কনফার্ম হয়ে যায় যে এটা নিশ্চয়ই কোনো পরী, এবং আমার বন্ধুর উপর আচর করেছে এই পরীটা, এবং সামহাও এই পরীটা নিশ্চয়ই কোনো বদ মতলব এখানে এসেছে বা ওকে নিয়ে যেতে চায়। সাধারণত এরকম পরীটা এরকম করে। তো হুজুর নিজে দেখেও সেই পরীটার দিকে হা করে তাকিয়েছিল, কারণ ওই পরীটা দেখতে অসম্ভব রকমের সুন্দরী ছিল। তাকে দূর থেকে দেখতে মনে হচ্ছিল যে যদি এই মেয়েটাকে বিয়ে করা যেত তাহলে জীবন সার্থক হয়ে যেত। আমার নিজেরই এমন মনে হচ্ছিল, কারণ এত সুন্দর মেয়ে মানুষ আমি আমার লাইফে দেখিনি। তো হুজুর আমাকে নিয়ে সাথে সাথে সেখান থেকে চলে আসলো, বললো কি যে এখানে আমাদের লাইফের রিস্ক আছে, ওরা যদি জানতে পারে তাহলে আমাদেরকে ক্ষতি করবে। আর এই তাবিজটা রাখো। হুজুর আমাকে একটা তাবিজ পড়া দিলেন, বললেন কি যেটা তোমার হাতে বেঁধে রাখো, কারণ হচ্ছে তুমি যেহেতু জেনে গেছো তাহলে তোমারও নিশ্চয়ই ক্ষতি করতে পারে। এই 2-1 দিনে কোনো ক্ষতি করে নাই, কিসের জন্য জানি না। আমি তখন হুজুরকে বললাম, হুজুর আমি একটা আমল তাবিজে বেঁধে আমি হাতে বেঁধে রেখেছি, যার কারণে হয়তো কোনো সমস্যা করতে পারিনি। তো হুজুর দেখলো যে হুজুর যে আমলটা দিয়েছে সে সেম আমলটা আমি অলরেডি আমার হাতে বেঁধে রেখেছি তাবিজের মতো ভরে। তো হুজুর বলল যে ঠিক আছে, সাবাস, তুমি যাও, আমি কালকে দেখছি। তা আমি এবং হুজুর দুজনেই চলে আসলাম, এবং আমার তখন ওই রাত্রে তো ঘুম হলোই না। আমি স্পষ্ট তাকিয়ে আছি যে ও কখন আসে বিছানায়, কখন এসে ঘুমায়। আমাদের মাদ্রাসায় ডিম লাইট ছিল। তো আমি চোখের পলক ফেললাম আর চোখটা খুললাম আর কি, 10-15 সেকেন্ড হয় না আর কি। তো আমি চোখ খুলে দেখলাম কিছু আমার সামনে ঘুমাচ্ছে। এই ন্যানো সেকেন্ডের মধ্যে কোত্থেকে আসলো আমি তো বুঝতে পারতেছি যে নিশ্চয়ই পরীটার সাথে ছিল, এবং ওই পরীটাই নিশ্চয়ই এখানে দিয়ে গেছে ওকে। তো দেখলাম মোটামুটি করে দিকে ঘুমিয়ে পড়লো। তো আমার তো ভয়, আমার আত্মা কাঁপতেছিল। তো আমি পরের দিন সকালবেলা হুজুরকে কাছে গেলাম, বললাম কিছু হুজুর কী করা যায়। তো একটা জিনিস বলা বাহুল্য যে আমার ওই বন্ধুটা দেখতে অসম্ভব রকমের হ্যান্ডসাম ছিল এবং সুন্দর ছিল। তো পরের দিন হুজুর হচ্ছে কি একজন পীর সাহেব মাদ্রাসায় ডাকেন, এবং পীর সাহেব মাদ্রাসায় ডেকে সর্বপ্রথম মাদ্রাসার চারপাশটা বন্ধ দেওয়া হয়। আমাকেও জানায়নি হুজুর, অলরেডি তারা এসে মাদ্রাসার চারপাশটা বন্ধ দেয়, এবং একটা গেট খোলা রাখে, যে গেট দিয়ে যাতে ওই পরীটা প্রবেশ করতে পারে, প্রবেশ করে যাতে করে ওকে আটকাইতে পারে আর কি। তো রাতের জন্য অপেক্ষা করতে থাকে। সেই হুজুরটাও পীর সাহেবটার সাথে ছিল। এরপরে হচ্ছে গিয়ে সেই একটা যে গেট টার্মিনাল খোলা ছিল, সেই টার্মিনাল দিয়ে যাতে পরীটা প্রবেশ করতে পারে সেই জায়গাটা রাখছে, আর বাকিটা ব্লক করে দিছে। তো এরপরে যখন পরীটা প্রবেশ করলো, তখন তো হুজুরটা বুঝতে পারলো, কারণ সে পীর সাহেব, সে আশেপাশে কোনো জিন পরি থাকলে সে আন্দাজ করতে পারেনি তার নিজের কাছেও জিন আছে। এরপর যখন সেই জিনিসটা ওই টার্মিনাল বা দরজা দিয়ে প্রবেশ করলো, তখন রাত 12:30টার বেশি হবে। প্রবেশ করলো, হুজুররা দেখতেছিল যে কখন বের হয় আর কি, ঢোকে মাদ্রাসার মধ্যে। তো জিনিসটা যখন ঢুকলো, হুজুর সাথে সাথে টের পেল, এবং বাইরে গিয়ে সাথে সাথেই সেই দরজাটা বন্ধ করে দিল। এটা এমন দরজা না যে স্বাভাবিকভাবে আমরা যেসব দরজা দেখতে পাই, এমন দরজা না, এটা হচ্ছে দোয়ার দরজা। তো দরজাটা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই সেই পরীটা দেখতে পায় যে হুজুর তাকে একদম আটকে ফেলেছে, এবং সে এই সার্কেলের বাহিরে যেতে পারবে না। তো সেই পরীটা তখন সেখানে জোরে চিৎকার দেয়, এমন বীভৎস চিৎকার দেয়। এই বীভৎস চিৎকার শুনে মাদ্রাসার প্রায় সমস্ত স্টুডেন্ট জেগে যায়। আসলে এটা আশা করেনি হুজুররা, কারণ হচ্ছে গিয়ে জিনিসটাতে চিৎকার করবে এরকমভাবে, বা এরকম বীভৎসভাবে ভয়ানকভাবে চিৎকার করবে কেউই আশা করেনি। তো জিনিসটা চিৎকার করার সাথে সাথে মাদ্রাসার সমস্ত ছাত্ররা বের হয়ে আসে, এবং আমার সেই যে বন্ধুটি ছিল সেই বন্ধুটিও বের হয়ে আসে, এবং সেই বন্ধুটি তখন জোরে চিৎকার করে কান্না করতে শুরু করে, বলে যে ওকে ছেড়ে দাও, ওকে ধরে রাখছো কিসের জন্য, ওকে ছেড়ে দাও। তখন ও জোরে জোরে চিৎকার করতে থাকে এবং কান্না করতে থাকে, এত জোরে চিৎকার করতে থাকে। সাধারণত আমরা যদি চিড়িয়াখানার আশেপাশে থাকি, আপনারা মিরপুর চিড়িয়াখানায় গেছেন কিনা জানি না, ওইখানে বাইরে থেকে কিন্তু বাঘের গর্জন শোনা যায়। বাঘ যখন গর্জন দেয়,
এরকম গর্জনটা প্রায় 1 কিলোমিটার দূর থেকে এরকম ওই ওই মহিলা জিনটা, যার বয়স কিনা হুজুর পরবর্তীতে জানাই ওটার বয়স প্রায় 350 বছর, এবং সে এখনও যুবতী, এত সুন্দর দেখতে। তো সবাই তাকে দেখে একদম একদম অবাক হয়ে যায়। সে যখন তার আসল রূপে ফিরে আসে, আকাশের বাতাসের মধ্যে ভাসতেছিল সেই মেয়ে জিনটা। তো আমার সেই বন্ধু বলে, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। তো আমার সেই বন্ধুকে তখন বেঁধে ফেলা হয় 4-5 জন ছাত্রকে দিয়ে, বলে কিছু ওকে বেঁধে রাখো, ওকে ধরে রাখো, কারণ হচ্ছে কি ওর উপর বশ করেছে এই জিনটা এবং ওকে সাথে করে নিয়ে যেতে চায়। তো আমার সেই বন্ধু তো অনেক ছোটাছুটি করতে থাকে। তো সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমার সেই বন্ধুর মাথায় একটা দোয়া পড়ে আমার সেই পিছে একটা ফু দেয়, ফুদের সাথে সাথে আমার বন্ধু অজ্ঞান হয়ে যায় এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে আর কি। তো সেই মেয়ে জিনটা অনেক জোরে চিৎকার করতে থাকে এবং আশপাশ থেকে তখন অন্য বাড়ির লোকজন পর্যন্ত ছুটে আসে। মুহূর্তের মধ্যেই মাদ্রাসার ওই চারপাশটা একদম জনমানব দিয়ে ভরে যায়, মাদ্রাসার ছাত্ররা তো ছিলই। তো সবাই সেই জিনিসটা দেখতে পায়, আমার তো আত্মা কাঁপতেছিল। তো ওই জিনিসটা হচ্ছে কি চিৎকার করতে থাকে এবং বলে কি যে তুই ওর কাছে কেন এসেছিস এবং কী চাস, তোর নাম কি? তো তখন ওই মেয়ে জিনটা জানায়, তখন একদম মেয়ের বেশি সে ছিল। তো হঠাৎ করেই সে একদম গায়েব হয়ে যায়, গায়েব হয়ে একদম অদৃশ্য হয়ে যায়। তো তখন সে মেয়েলি কণ্ঠেই বলে, আমাকে ছেড়ে দে, আমার নাম হচ্ছে কামা জিন এবং আমার বয়স প্রায় 350 বছর। আমি এখানে আর কখনোই আসবো না, কিন্তু আমি ওকে ভালোবাসি, আমি ওকে সাথে করে নিয়ে যেতে চাই, আমাকে ওকে নিয়ে যেতে দে। তখন সেই পীর বলে কি যে কখনোই তুই পারবি না ওকে নিয়ে যেতে, আর তুই কীভাবে ভাবলি যে তুই এখানে এসে পার পেয়ে যাবি, তোকে আমি এখন বন্দি করে রাখবো। তখন সেই মেয়ে জিনটা আরও ভয় পেয়ে যায়, বলে কি যে না, আমাকে বন্দি করিস না, আমি চলে যাব, কিন্তু আমি ওকে মন থেকে ভালোবেসেছিলাম, ওকে দেখে আমার পছন্দ হয়েছিল, আমি ওকে ভালোবেসে আমার সাথে করে আমার দেশে নিয়ে যাব, ওকে আমি ভালোবাসবো, ভালো রাখবো, দয়া করে আমাকে নিয়ে যেতে দে। তখন সেই পীর সাহেব বললেন কি যে এটা কখনোই সম্ভব না, তুই যদি প্রাণে বাঁচতে চাস তাহলে অবশ্যই এখান থেকে এক্ষুনি চলে যাবি আর কোনোদিন ফিরে আসবি না। তো তুই ওর ঘাড়ে ভর করেছিস কীভাবে? তো আমি সেই জিনিসটা স্পষ্ট তাকিয়ে দেখছিলাম, তখন বিদ্যুৎ ছিল না আমাদের মাদ্রাসায় ওই সময়টাতে, কেন যে কারেন্ট ছিল না জানি না, হয়তো কোনো অলৌকিক ব্যাপার স্যাপার আছে কারেন্টের, তো স্পষ্ট রকমভাবে দেখা যাচ্ছিল না। আশেপাশে একটা হারিকেন, একটা টর্চ লাইট, এবং ওই জিনটা যেহেতু অদৃশ্য ছিল সেহেতু কেউ দেখতে পাচ্ছিল না। তো তখন ও জানালো যে ওরা হচ্ছে গিয়ে ওই আম গাছটাই, ওই যে দূষণ পুকুর আছে, দূষণ পুকুরের ওই আম গাছটাই ওরা বসবাস করে শত শত বছর ধরে এবং ওইখানে ওরা থাকে আর কি। তো ওই দিন রাত্রেবেলা আমি এবং আমার বন্ধু যখন যাচ্ছিলাম, আমার সাথে হচ্ছে গিয়ে একটা দোয়া সম্বলিত তাবিজ ছিল। আমার মা এটা আমাকে সবসময় পড়তে বলতো। তো এই দোয়া সম্বলিত তাবিজের কারণে আমাকে জিনে আসর করতে পারেনি, কিন্তু আমার বন্ধুর কাছে তেমন কোনো কিছু ছিল না। আর বন্ধু দেখতে সুন্দর ছিল, সে তো পরীটা দেখে ওর উপর ফ্ল্যাট খায় আর কি, ক্রাশ খেয়ে ওর উপর ভর করে ওই দিনকেই। তো ভর করার কারণে ওর ওই দিন রাত্রে থেকে কেমন যেন আবল তাবল আচরণ করছিল, সেটা আমি বুঝতে পারি। হঠাৎ করে পরিবর্তন হয়ে গেলে আমার বন্ধু তো আমি তো বুঝতে পারবো, তাই না? তো ও এটা বলতে থাকে এবং বলে কি যে ও কান্না করতে থাকে, ওই মেয়ে জিনটা প্রচণ্ড পরিমাণ জোরে জোরে কান্না করে, চিৎকার করে কান্না করে, আমাকে নিয়ে যেতে দে, আমাকে দয়া করে ওকে দিয়ে দে, ওকে আমি অনেক আদর যত্নে রাখবো, ওকে অনেক ভালোবাসবো। তো তখন সেই পীর সাহেব বলে কি যে তুই ওকে ভালোবাসিস, কিন্তু ও কি তোকে ভালোবাসে? তুই দেখ ওর উপর বশ করে কী করছিস, ছেলেটার চেহারার অবস্থা কী বানাইছিস। আসলে আমার বন্ধুর চেহারার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, দিন দিন শুকায় যাচ্ছিল, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, পড়াশোনা করতো না, দিনের বেলা ঝিম মেরে এক জায়গায় বসে থাকতো। মানে এরকম করে বেশ কিছুদিন সময় ওকে আমি এরকম দেখেছি খারাপ অবস্থায়, এবং ওর স্বাস্থ্য ভেঙে গিয়েছিল। তো হুজুর তো ঠিকই বলেছে। আর ওকে যখন ওর উপর থেকে সেই বশীকরণটা সারানো হলো, তখন তো জ্ঞান হয়ে গেল। তারপর সেই পরীটা বললো কি যে তোদের ভালো হবে না, তোরা আমাকে এরকমভাবে বিতাড়িত করছিস, আমি ওকে ভালোবেসেছিলাম, আমি যে কোনো একদিন ফিরে আসবো এবং ওকে আমি নিয়ে যাব, তুই মরবি না, তুই মরলে দেখিস, তারপর আমি আসবো একদিন ফিরে, ওকে আমি সেদিন নিয়ে যাব। এটা বলে পরীটা অনেক জোরে কান্না করলো এবং গলা ছেড়ে দিয়ে চিৎকার করে সেখান থেকে গায়েব হয়ে গেল। মানে আশপাশটা তখন প্রচণ্ড পরিমাণ বাতাসে ভরে গিয়েছিল, প্রচণ্ড পরিমাণ বাতাস হচ্ছিল আশেপাশে, এবং সেই বাতাসে ডালপালাগুলো ভেঙে নিচে পড়ছিল। এত পরিমাণ বাতাস কালবৈশাখী ঝড় হলেও হয় না, এবং কিছুক্ষণের মধ্যে জায়গাটা শান্ত হয়ে গেল। সবাই তো এত পরিমাণ ভয় পেয়ে গিয়েছিল ওই ঘটনা পরে গ্রামবাসীর মধ্যে। ওই দিনকে পরের দিন সকালবেলা ছড়িয়ে যায়, যেহেতু আশেপাশের গ্রামবাসীর লোকজন এসেছিল এখানে, এবং সবাই বিষয়টা দেখেছিল। দেখে আসলে
বুঝতে পারে যে আসলে জিনপরি বলে অনেক কিছু আছে এবং জিনপরি মানুষের উপর আছর করতে পারে। তো সময়টা এরকমভাবে ওই রাত্রেবেলা যেরকমভাবে এরকম কিছু হয়ে যাবে আমরা আসলেই কল্পনা করিনি, আসলেই বুঝতে পারিনি। যদি বুঝতাম তাহলে হয়তো ওই রাত্রেবেলা আমরা যেতাম না। তো পরবর্তীতে যখন আমার এই বন্ধুর জ্ঞান ফেরে, ও আসলে বলে যে ও কোথায় আছে, কি করছে, বা আসলে ওর মধ্যে ওই বোধটাই ছিল না, যে বোধ পরিটাকে সম্পূর্ণরূপে বশ করে রেখেছিল, নিজের ওপর মুষ্টি করে রেখেছিল, যার কারণে ওর ওই সেন্সটাই ছিল না যে ও কার সাথে মিশছে, কার সাথে যাচ্ছে, কোথায় কি করছে, খাওয়া দাওয়া করছে কিনা, কার উপর বকাঝকা করছে, কোনো সেন্স ছিল না ওর ওই বিষয়ে। তো এই কারণে হচ্ছে গিয়ে ও এরকম খারাপ আচরণ করতো। তো এর কিছুদিন পরে ওকে হচ্ছে গিয়ে আমাকে সহ মাদ্রাসা থেকে ছুটি দেওয়া হয়, যেহেতু তুমি বাড়ি যাও, ওকে নিয়ে যাও, যেহেতু তোমাদের পাশের গ্রামের বাড়ি, তুমি ওকে বাড়িতে দিয়ে চলে এসো। তো আমি তো ছুটি পেয়েছি, আমি আর আসি নাকি, আমি মোটামুটি 3-4 দিন ওর সাথেই আমি কাটিয়ে দিই। তো পরবর্তীতে হুজুর আসার পর আমাকে কিছু বলে নাই। তো এই ঘটনাটা পুরো এলাকায়, পুরো আমাদের উপজেলায় ছড়িয়ে যায় এবং আশপাশের অনেক টল্লাটে ছড়িয়ে যায় যেরকম ঘটনা ঘটেছে। তো এই ঘটনার সাক্ষী এখনও ওই গ্রামে গেলে পাওয়া যায়। যে আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছে সে আসলে পরিচয়টা গোপন রাখতে চায়, যার কারণে আমি এলাকার নাম এবং তাদের নাম উল্লেখ করতে পারছি না। তবে এটা সত্য ঘটনা। আপনাদের বিশ্বাস হয়েছে কিনা বা কেমন লেগেছে ঘটনাটা আমাদেরকে লিখে জানাতে পারেন কমেন্ট করে। আপনাদের জীবনে কারো যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমাদেরকে কিন্তু ইমেইল করে জানাতে পারেন। আমাদের ইমেইলের ঠিকানা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা সেখানে চাইলে গল্প লিখে পাঠাতে পারেন। এতক্ষণ আমি কণ্ঠে ইমরান আপনাদের সাথে ছিলাম। আশা করি আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগছে, আপনাদের এন্টারটেইন করতে পারছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।